সিস্টেমে অর্থাৎ আইটি সেক্টরটা ভারতের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের এনআইডি কার্ডে টোটাল ডেটাবেস ভারত থেকে নিয়ন্ত্রণ করতো তারা। বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে সেখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিধ্বস্ত বিমানের ঘটনার পেছনে বের হচ্ছে রহস্য জাল। অনেক সময় ব্যাপকভাবে ফেসে যাচ্ছে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতা কর্মীরা। এদিকে জানা যাচ্ছে যে সেই বিমান তথা জেট বিমানের যত প্রাসঙ্গিকতা, আকাশসীমা সকল কিছুই নিয়ন্ত্রণে ছিল সেই মুহূর্তে ভারতের হাতে। তাহলে কি ভারতই পরিকল্পিতভাবে এই মাইলস্টোন স্কুলে এই হামলাটি চালিয়েছে? আসুন সর্বশেষ বিস্তারিত গোপন তথ্য জানবো এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সিস্টেমে অর্থাৎ আইটি সেক্টরটা ভারতের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের এনআইডি কার্ডে টোটাল ডেটাবেস ভারত থেকে নিয়ন্ত্রণ করতো তারা। দিস ইজ পসিবল এন্ড সো স্যাড। এজন্য বলছি, এই ঘুরে ফিরে এই রাজনীতিবিদরাই বাংলাদেশের জন্য ক্যান্সার। বাংলাদেশের ভারতের হাতে দিয়ে দেওয়া হয়েছিল। বাংলাদেশের রুখে দাঁড়াতে হবে। আমি দাঁড়িয়েছি, আমি শুরু করেছি, আমার অ্যাকশন চলবে, আনস্টপেবল অ্যাকশন, এন্ড ইটস গোনা গো অন এন্ড অন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং এটা হতে পারে অর্থাৎ কোনোভাবে যেন চুক্তি যেন এটা স্বাক্ষর না হয়, সেই এটা বাধা দেওয়া ছিল মূল উদ্দেশ্য, এবং দে ডিড ইট। এন্ড is it possible by India? 100%, over 1 million % possible, and they can do it like that, because all the systems of Bangladesh, even though sensitive and secretive system, within the reach of India, because Sheikh Hasina সব কিছুতে এভাবেই দিয়ে গেছে এবং সব ডেটা সব জায়গার অ্যাক্সেস ভারতকে দিয়ে গেছে শেখ হাসিনা। সুতরাং ইট ইজ পসিবল, এন্ড আই থিঙ্ক এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্ড। আর না হলে প্লেনটা ওঠার পরে মেকানিক্যাল ডিসফাংশন বা প্রবলেম দেখা দিতে পারে জাস্ট রাইট আফটার দ্যাট। এটা কখনো হয় না, এটা এক্সপার্টিসটা বলছেন। মেকানিক্যাল সমস্যা বিমানে দেখা দিতে পারে, এত তাড়াতাড়ি নয়, আকাশে ওঠার পরে অন্তকে দিতে পারে। কারণ যদি সমস্যাই থাকতো তাহলে প্লেন উড্ডয়ন করতে পারতো না। উড্ডয়ন করার পরে আপনার 17-এর ব্ল্যাক বক্স কই? Yes, this is the biggest question. Now we got to know that what happened exactly, because আমরা জানতে পারবো তখন কি হয়েছিল এই জায়গাতে। এবং এই ট্র্যাজেডি আমি মনে করি there is a possibility it happened by human errors. Now why I say human errors means কেউ না কেউ কোনো কিছু করেছে। এটা পাইলটের ভুল হতে পারে, মেকানিক্যাল কি হতে পারে। একটা জিনিস বলে রাখি, আমি আমার লাইভে গতকালকে বলেছি, এই যে আপনার এই যে F7 এই এয়ারক্রাফট, আপনার মিলিটারি এয়ারক্রাফট, ফাইটার জেট, being used by many African countries. Still now they have, even in their combat line, they're using it right now. আফ্রিকার অনেক দেশ এই একই মানে আপনার মডেলের এয়ারক্রাফট ইউজ করে তাদের কমব্যাট মানে সিস্টেমে, ইভেন দো অর্থাৎ তারা অ্যাটাক করার জন্য এটা করে মিলিটারিতে আছে, তাদের এয়ারফোর্সে। আমরা ট্রেনিং এর জন্য এটা রেখেছি এখানে। এই প্রশ্নটা এখন দেখা দিয়েছে। আমি এই বিষয়ে আমার কিছু সাজেশনস ডক্টর ইউনূস গভর্নমেন্টের অধীনে আমার কাছে আছে। সেটা হচ্ছে যে আমি জানতাম যে তুরস্কের সাথে এই চুক্তিটা ভারত কখনোই মেনে নেবে না, এবং তুরস্কের বিরুদ্ধে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ভারতীয় কর্তৃপক্ষ তারা বিষাদগার করেছেন পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধে। এবং বর্তমানে পাকিস্তানের বিষয়ে খুবই ক্ষুব্ধ। এই বিষয়ে আরো অনেক দেশ আছে এর ভিতরে। তবে এখন আমার প্রশ্নটা, আমার এই লাইভে আমি এটা বলতে চাই সরকারকে, যে এটার আমরা সুস্পষ্ট তদন্ত চাই। কিভাবে হয়েছিল, ব্ল্যাক বক্স উদ্ধার করা হোক, এটা পাবলিশ করা হোক রিপোর্টটা। কেন এমন দুর্ঘটনা ঘটলো এভাবে ওঠার পরেই, অর্থাৎ স্ট্রেট লাইনে প্লেনটা কোনোভাবেই কোনো ধরনের টার্ন করার আগেই প্লেনটা অর্থাৎ এর মানে বোঝা যাচ্ছে এখানে যে এই প্লেনটা ফাইটার জেট এভাবে স্ট্রেট লাইনে, এক্সপার্টিসরা বলছেন যে এটা সাধারণত টার্ন করার কথা ওঠার পরেই, কিন্তু টার্ন কেন করলো না? এর মানে হলো হয়তোবা পাইলট ওয়াজ আনএবল টু ম্যানিউভার এনিওয়্যার, সামথিং লাইক দ্যাট। সো এটা হতে পারে। বাই পুরাতন বিমান ব্ল্যাক বক্স নাই, দ্যাট ইজ ইট অ্যানাদার ইস্যু। এটা হতে পারে, এটা 1966-এর অর্থাৎ 67 সালের বিমান, এটা হতে পারে, ইটস পসিবল। আপনাকে এখানে দেখেন, আমরা শুনলাম যে প্রতি বছর বাংলাদেশ থেকে $15 বিলিয়ন পাচার করেছে এই সরকার, এটা রিপোর্ট দিয়েছে। রাজনীতিবিদরা কি করেছেন দেখেন। আজকে আওয়ামী লীগ সমালোচনা করে, কোন মুখে সমালোচনা করে তারা আমি জানি না। আওয়ামী লীগ সমালোচনা করার কি অধিকার আছে? $15 বিলিয়ন প্রতি বছর তারা পাচার করেছে। একটা বছরের 6 মাসের টাকা যদি পাচার না করে বাংলাদেশের মিলিটারি আধুনিকায়নে ব্যবহার করতো, $7.5 বিলিয়ন,
তাহলে বাংলাদেশের মিলিটারি হতো এশিয়ার মধ্যে অন্যতম আধুনিক মিলিটারি। এটা না করে তারা এভাবে রেখেছিল মিলিটারিকে, কারণ শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে মিলিটারি কখনো আধুনিকায়ন হবে না। সেই আধুনিকায়ন যে আধুনিকায়ন সত্যিকার অর্থেই কমব্যাট রেডি, মানে কোন ধরনের মানে মানে আপনার ফোর্স হবে না বাংলাদেশ। কেন না, ভারত কখনোই এটা হতে দেয় নাই। এই 17 বছরে বাংলাদেশের সর্বনাশ করে ফেলছে আওয়ামী লীগ, সর্বনাশ করে ফেলছে ভারত, এবং এমনভাবে করেছে যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে। এবং এই ক্যান্সার ফিক্স করার মতো ক্ষমতা যে সরকার এসেছে বর্তমানে, তাদের কিছুটা থাকলেও রাজনৈতিক দলগুলার অনিচ্ছা আর বিশৃঙ্খলার কারণে এইটা তারা করতে পারবে কিনা এই মুহূর্তে আমার সন্দেহ আমার দেখা দিয়েছে, এবং আমি সন্দেহ পোষণ করতেছি একদম আটমোস্ট। আমার মানে আপনার ডিসবিলিভ আছে তারা হয়তো পারবেন না, কারণ রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য যেভাবে পাগল হয়েছেন তারা এই কাজটা তারা করতে দিচ্ছেন না। আমার একটাই এখন বক্তব্য, সেটা হলো যে আপনার যে কোনভাবে ডক্টর ইউনূসকে আমার পরামর্শ হলো যে আপনি যাবার আগে তুরস্কের সাথে আমাদের সামরিক চুক্তি এবং J-10C যে মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট আছে চীনের সাথে, সেখান থেকে এগুলো ক্রয় করতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে, এবং আপনারা যাবার আগেই এই সামরিক চুক্তিটা কমপ্লিট করে যেতে হবে, যেন কোনো সরকার এসে এটা পরিবর্তন না করতে পারে। এই অনুরোধটা আমি বর্তমান ডক্টর ইউনূস গভর্নমেন্টকে, সরকারকে আমি করতে চাই, এবং আমি যেন, কারণ আমরা কখনোই আপনাদেরকে ক্ষমা করবো না যদি আপনারা এটা না করে চলে যান। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং লালমনিরহাটের যে এয়ারবেস, এই সাজেশনগুলো সেটা হলো আমরা চাই এটাকে যেন একদম পুরোপুরি প্রস্তুত করে এই সরকার চলে যাক, না হলে কোনো সরকার এসে বিএনপি ক্ষমতা আসলেও এটা করতে পারবে না। কেননা দালাল প্রত্যেকটা সরকার মানে সরকারে আছে এবং দলের ভিতরে আছে ভারতীয় দালালরা। এই দালালরা কখনোই বাংলাদেশকে ওই জায়গায় নিতে যাবে না। এজন্যই আমি মনে করি যে আপনার অনতিবিলম্বে সরকার এই কাজগুলো যেন তারা করে যায়। আমি আপনাদেরকে আরো একটা ভিডিও দেখাতে চাই যে আমাদের দেশের মূর্খতার সীমা, অর্থাৎ রাজনীতিবিদদের মূর্খতা কোন পর্যায়ে এবং কতটুকু আছে। আমাদের দেশের রাজনীতিবিদরা আসলে কতটা মূর্খ এবং কতটা মানে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। তবে এটা কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে রয়েছে ষড়যন্ত্র। বিগত কাল থেকে এ ধরনের পোস্ট ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় করে দিচ্ছে। তাহলে মাইলস্টোন কি আসলে কোনো রাজনৈতিক টার্গেট ছিল বা অন্য দেশের কোনো টার্গেট ছিল? বিস্তারিত আরও তথ্য থাকছে এই রিপোর্টে। বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে আমাদের উত্তরাতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেটা আছে, সেখানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এসে আছড়ে পড়েছে দুপুরের দিকে, এবং এখন পর্যন্ত 19টা বাচ্চা, ওই সেকশনটা আসলে ওই বিল্ডিংটা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েরা ওখানে পড়ছিল আর কি। তো 19টা বাচ্চা তাজা প্রাণ অলরেডি ঝরে গেছে, আর প্রায় 100 বাচ্চারা ব্যাপকভাবে আহত হয়েছে। ঢাকা মেডিকেল, বার্ন ইউনিট থেকে কুর্মিটোলা বিভিন্ন হাসপাতালে তাদেরকে নেওয়া হয়েছে, এবং মানে খুবই হৃদয় বিদারক বাস্তবতার অবস্থা তৈরি হয়েছে সেখানে। তো আমাদের দোয়া বাচ্চাগুলোর জন্য, বাচ্চাদের পরিবারের জন্য, যারা অসুস্থ আহত হয়েছেন সবার জন্য সমবেদনা। প্রথম অবজারভেশন হচ্ছে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান কেন্দ্রিক এই দুর্ঘটনাগুলো আমরা অনেকবার দেখেছি, এবং প্রতি 1-2 বছর পরপর এরকম ঘটনা ঘটে, এবং আজকেও বিমানের যিনি পাইলট ছিলেন তিনি শহীদ হয়েছেন, তারও রুহের মাগফিরাত কামনা করছি। এর আগেও আমাদের যে বিমান দুর্ঘটনাগুলো হয়েছে সেখানেও আমাদের অনেক পাইলট, বিমান বাহিনীর অফিসাররা শহীদ হয়েছেন, তাদের সবার রুহের মাগফিরাত কামনা করছি। তো আমাদের এখন সিরিয়াসলি ফার্স্ট যেখানে হাত বোঝা দরকার সেটা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো বারবার অ্যাক্সিডেন্টের শিকার কেন হচ্ছে। এটা কি, যেহেতু আজকের বিমানটা দেখলাম চায়না মেড, 60-এর দশকের টেকনোলজি, এই সমরাস্ত্রগুলো কি আসলে ডিকমিশন করা উচিত কিনা, এগুলো কি আসলে আমাদের বিমান বাহিনীর ডিসপোজালে থাকা উচিত ছিল কিনা, আদৌ এটা সেফ কিনা, এগুলো মেরামত করবার মতো প্রযুক্তি কি আসলে বাস্তবে এখনও বিরাজ করে কিনা। কারণ যারা এগুলো বানিয়েছে 60-70-এর দশকে, তারা এই বিমানগুলো এখন আর বানায় কিনা, না বানাইলে এটার মেরামত করবার প্রশ্নটা কিভাবে আসবে। অতএব সেই জায়গাতে আমরা বোধ করছি যে বিমান বাহিনী সার্টেনলি একটা ইনভেস্টিগেশন করবেন,
করে এই কনক্লুশনে আসা দরকার শুধুমাত্র এই বিমানটার ক্ষেত্রে না, টোটাল বিমান বাহিনীর যে আর্মস, অ্যামুনিশন, যেই লজিস্টিক্স, যেই বিমান তারা ব্যবহার করেন, এই টোটালটার সেফটি সিকিউরিটিকে রিভাইজ করা দরকার, যে আসলে আমরা যেগুলো ব্যবহার করছি এগুলো ঠিক কিনা। এবং সেটা অবশ্যই আমার যে শত্রু সাপেক্ষে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের যে প্রশ্ন আছে, ভারত এবং মিয়ানমারের যে সক্ষমতা আছে আকাশপথের, সেটাকে মাথায় রেখে আমরা আসলে এটাকে কি করতে পারি। আমরা প্রায় পত্রিকাতে দেখি যে আমাদের আর্মড ফোর্সেসকে রিফর্ম করার একটা 2030 সালের একটা পরিকল্পনা আছে, আধুনিকায়নের, এগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু আসলে কি আধুনিকায়ন হচ্ছে, এর মাধ্যমে আমার সক্ষমতা আসলে কতটুকু বাড়ছে আমার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আমার জাতীয় স্বার্থ রক্ষা করবার জন্য, আমার সীমান্ত রক্ষা করবার জন্য, সেই জায়গাগুলো আমাদেরকে সিরিয়াসলি বিবেচনায় নেওয়া দরকার। দ্বিতীয়ত হচ্ছে প্রশিক্ষণের রুট যেটা ব্যবহার করা হচ্ছিল, এটা আসলে সঠিক রুট কিনা, যে ঢাকা কেন্দ্রিক, অথবা আমি তো এটাতে টেকনিক্যাল লোক না, আমি এটা ভালো বুঝি না, বাট যারা এক্সপার্ট আছেন তারা দেখবেন যে প্রশিক্ষণের যে রুটটা ঢাকাকে আচ্ছন্ন করেছিল, এইটা কারেক্ট রুট ছিল কিনা। কারণ পার্টিকুলারলি ঢাকা তো মানে ওভার ডেন্সলি পপুলেটেড, প্রচণ্ড ডিসফাংশনাল একটা সিটি, অপরিকল্পিত, দালান কোঠা বিল্ডিংয়ের কোনো নিয়ম নীতি মানা হচ্ছে না, এখানে যাচ্ছে তাই করা হয়েছে। এই বাস্তবতায় ঢাকাতে যে রুটটা প্রশিক্ষণের জন্য বেছে নেওয়া হয়েছে সেটা কারেক্ট কিনা। এর আগে হচ্ছে ইমিডিয়েটলি বিমানের চেক আপ যেটা করা হয় আর কি, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার যে সার্টিফিকেশনটা করেন যে বিমানটা ফ্লাই করবার জন্য মানে ফিট কিনা, ফিট ফর দ্য পারপাস কিনা আর কি, সেটা করা হয়েছিল কিনা। পাইলট নিজে ফিজিক্যালি, মেন্টালি, সাইকোলজিক্যালি ফিট ছিলেন কিনা। ব্ল্যাক বক্সটা আসলে পরে সার্টেনলি এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এর পাশাপাশি হচ্ছে যে বিমান বাহিনীর এক নিজস্ব তদন্ত হওয়া দরকার, এবং এটা সিরিয়াসলি এটা পাবলিক করা দরকার, যে আসলে বারবার কেন এটা হচ্ছে। এটা আমরা যেহেতু ট্যাক্স পেয়ার, আমরা যেহেতু এই দেশের জনগণ, আমরা যেহেতু রাষ্ট্রকে স্বচ্ছ করতে চাই, জবাবদিহিতা চাই, তো বিমান বাহিনীর কাছেও আমার এই জবাবদিহিতা আছে। কারণ একজন পাইলট শহীদ হয়েছেন, তার এই বেঁচে থাকাটার অধিকারটা কেড়ে নেওয়ার কোনো বাস্তবতা ছিল কিনা, আসলে এটা রক্ষা করা যেত। এর বাইরের একটা বিষয় হলো রাজুক কেন্দ্রিক, যে রাজুকের ভবনটার এই যে সাইজ এবং যে লোকেশন, এয়ারপোর্টের এত কাছে, এই বিষয়টা বিবেচনা নেওয়া দরকার, রিভাইজ করা দরকার, যে এখানে কোনো বিল্ডিং কোড মানা হওয়া না হওয়ার কোনো বিষয় জড়িত আছে কিনা। কারণ আমরা জানি যে বিমানবন্দরের আশেপাশের একটা বড় এলাকা জুড়েই দালান টালানগুলো 3-4 তলার বেশি করা যায় না। তো সেখানে বিধিনিষেধের অথবা টোটাল স্কুলের ম্যানেজমেন্টের জায়গা থেকে কোনো ঘাটতির জায়গা ছিল কিনা, কোনো কিছু ভিন্নভাবে করা যেত কিনা, সেটা একটু বিবেচনায় নেওয়া দরকার, যদিও এটা খুব মাইনর একটা ইস্যু আর কি। থার্ড হচ্ছে রেসপন্স। বাংলাদেশে যে কোনো ইমার্জেন্সিতে রেসপন্সটার ব্যাপারে দেখলাম যে খুবই অগুছালো, বিশৃঙ্খল, এবং কোনো টিম ডেভেলপ করে না যে আমি কোথায় তথ্য পাবো। যে বাবা মা কাজ করেন, বাচ্চাটাকে সকালে স্কুলে দিয়ে গেছেন, তিনি মতিঝিল থেকে কখন যাবেন, ফিরবেন, কোথায় খবর নেবেন, কার কাছে যাবেন। তো এই জন্য যেটা হচ্ছে যে আমাদের রেসপন্স টিমের বাংলাদেশে কোনো সার্ভিসের জায়গাটা নাই, যে কাস্টমার সার্ভিস কোনটা, যারা ভিকটিম তাদেরকে আমরা রিচ আউট করবো কীভাবে, এবং তাদেরকে রিচ আউট করবার জায়গাটা কী হবে, আমি কোথায় এটা নক করব। এবং এটার সাথে অনেকগুলো সেবা জড়িত। একটা হচ্ছে ফায়ার সার্ভিস জড়িত, এটার সাথে এয়ার অ্যাম্বুলেন্স জড়িত, ফিল্ড অ্যাম্বুলেন্স জড়িত, সাইকোলজিক্যাল ট্রমা ইস্যু জড়িত, এখানে ডাক্তার জড়িত, কোন হাসপাতালে কী ধরনের সার্ভিস আছে সেখানে নেয়ার ব্যবস্থা করা দরকার, রক্ত দরকার, আবার অনেক লোক রক্ত দেওয়ার জন্য গেছেন, এটার ম্যানেজমেন্টটা কীভাবে হবে। এই টোটাল ইমার্জেন্সির একটা প্ল্যানের যথেষ্ট ঘাটতি আছে দেশে। এবং বাহিরে আমরা এটা দেখেছি যে একটা ঘটনা ঘটার সাথে সাথে 5টা নাম্বার সকল টেলিভিশন চ্যানেলে উঠে আসে যোগাযোগ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।